আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি সরকারের অনেক কর্মকাণ্ড ব্যাপকভাবে ট্রল হচ্ছে। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা হয়তো বুঝছেন, কিন্তু বলতে পারছেন না। আবার এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার পরিবার এমন কিছু করছেন বা তাদেরকে নিয়ে এমন কিছু করা হচ্ছে যেটি আমাদের দেশে সচরাচর অতীতে কখনো ঘটেনি। এবং অতীতকালে এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি, একজন প্রধানমন্ত্রী এবং তার পরিবার তারা এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবেন, নিজেরা সেই অবস্থাতে পড়বেন, তাও কিন্তু কখনো ঘটেনি। আমাদের দেশে যখন ক্ষমতায় কেউ আসে, সঙ্গে সঙ্গে তার আপনজন মহা ক্ষমতাধর হয়ে যায়। বঙ্গবন্ধুর জামানাতে শেখ কামালের গুরুত্ব, শুধু শেখ কামাল নয়, তার স্ত্রী সুলতানা কামাল, তারপর তার বন্ধুবান্ধব যারা ছিলেন, তাদের মধ্যে ধরুন ২০-২৫ জন তো ছিলেনই। বেশ কয়েকজন এখনও বাংলাদেশ খুব নাম করে। এর মধ্যে এখন বিদ্যুৎ মন্ত্রী জনাব টুকু, তারপরে জেলখানাতে আছেন সালমান এফ রহমান। তারা খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন শেখ কামালের। শেখ কামাল ছাড়া শেখ ফজলুল হক মনি, তারপর শেখ শহীদুল ইসলাম, পুরো শেখ পরিবারের যে সকল সদস্য ফরিদপুরে, গোপালগঞ্জ, ঢাকাতে, তাদের যে একটা প্রচণ্ড দাপট ছিল, সেই দাপটের পাশাপাশি আবার বঙ্গবন্ধুর সঙ্গে মোটামুটি সম্পর্ক আছে এরকম, তাদের অত্যাচারে ওই সময়টিতে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরপর যখন এরশাদ সাহেব এলেন, তখন এরশাদ সাহেবের স্ত্রী বেগম রওশন এরশাদ, তিনি হয়ে গেলেন দেশের প্রথম ফার্স্ট লেডি। এরশাদ সাহেবকে টেলিভিশনে যদি ২ ঘন্টা দেখায় বা ২ মিনিট দেখায়, সোয়া ২ মিনিট বা সোয়া ২ ঘন্টা বেগম রওশন এরশাদকে দেখাতে হবে। এরপর রওশন এরশাদের বাইরে তার বোন, তার ভাই, আবার এরশাদের যারা আত্মীয় স্বজন ছিলেন, বন্ধু বান্ধব তারা ছিলেন, বিশেষ করে তার অসংখ্য বান্ধবী, যারা, তাদের একটা বিরাট অংশ সংসদে মহিলা এমপি হয়েছিলেন। আবার অনেকে যেমন মহিলা এমপি হননি, কিন্তু ভীষণ রকম যাকে বলে প্রভাবশালী ছিলেন। তার মধ্যে মারিয়া মমতাজ, তার স্ত্রী হয়েছিলেন বলে আমরা জেনেছি। তারপর জিনাত মোশাররফ, এদের দাপটে পুরো বাংলাদেশ অতিষ্ঠ এবং চারিদিকে এতটা সিসি রব পড়ে গিয়েছিল। রাষ্ট্রীয় নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মানে এই জিনিসগুলো রাষ্ট্রীয় কর্মের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে ওখান থেকে বরকত উঠে গিয়েছিল। তারপর যখন ১৯৯১ সাল এলো, ঠিক ওই সময়টাতে বগুড়া, ফেনী, বিএনপির দলীয়করণ এই শুরু হলো একটা নতুন ডাইমেনশনে। ৯৬-তে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো, ৭৫-এর সময়ের পূর্ববর্তী অর্থাৎ ৪ বছরে বা ৩.৫ বছরে আওয়ামী লীগের যে দলীয়করণ ছিল, শেখ পরিবারের যে আধিপত্য ছিল, গোপালগঞ্জের বা ফরিদপুরের যে কর্তৃত্ব ছিল, এটি ৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত সকল রেকর্ড ব্রেক করে। আর ২০০১ সনে যখন বিএনপি আসে, তখন ফেনী, তার সঙ্গে সঙ্গে বগুড়া, বগুড়ার সঙ্গে সঙ্গে আবার ওই যে তৈয়বা বেগম, মানে জনাব তারেক রহমান সাহেবের নানি, তার জন্মস্থান দিনাজপুর, সেটা। এরপরে তাদের অন্যান্য যে সকল আত্মীয় স্বজন, যাদের বাড়ি হয়তো মাদারীপুর, শরীদপুর, অন্যান্য এলাকাতে, তাদের দাপট, এর সঙ্গে সঙ্গে সেই হাওয়া ভবন যারা করতেন তাদের দাপট, আবার জনাব মোসাদ্দেক আলী ফালু, জনাব ফারিদ চৌধুরী, তাদেরকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার অফিসে যে একটা মেলা বসতো, সেই মেলার যারা কর্ণধার ছিলেন তাদের দাপট, এর বাইরে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, আমলা কামলা সব মিলিয়ে সেই ২০০১ থেকে ২০০৬ সনে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলল, যার প্রেক্ষিতে একটা ১/১১ বাংলাদেশে এলো।
২ বছর সবাই গলাগলি ধরে কান্নাকাটি করল, একাগারো। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। তো আমি সংসদ সদস্য হয়েছিলাম আওয়ামী লীগের, কিন্তু যে বয়স ছিল এত কিছু বোঝার বয়স হয়নি। কিন্তু এখন যে ঘটনাগুলো শুনছি সেই নির্বাচন সম্পর্কে, সেই ম্যাচ ফিক্সিং সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে, এটা এখন হ্যাঁ বা না, সত্য না মিথ্যা আমি কিছু বলতে পারছি না। আমি শুধুমাত্র বলতে পারি যে আমি যেভাবে নির্বাচিত হয়েছিলাম, প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছিল আমার আসনে। আমার আপন মামা শ্বশুরের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়েছিল। একটি জাল ভোট দেওয়ার ক্ষমতা আমাদের কারোর ছিল না। বাংলাদেশে অন্য কোথায় কী হয়েছে আমি সেটা বলতে পারবো না। ২ নম্বর হলো যে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমার যতটুকু দায়িত্ব কর্তব্য মনে হয়েছে সেটা আমি পালন করার চেষ্টা করেছি এবং এখনও সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি, জনগণের সেই ভালোবাসাকে স্মরণ করে। এর বাইরে আওয়ামী লীগের অনেক লোক, তারা যাকে বলা হয় দুর্নীতি, অনিয়ম, পাপিয়াকাণ্ড, ওয়েস্ট ইন্ড কাণ্ড, নানা রকম কাণ্ডে তারা জড়িত হয়ে পড়েছে। ওইদিকে নজর দেওয়ার মতো সময় হয়নি, এত ব্যস্ততা। এরপর যখন ২০১৪ সনে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করলো, ওই সময়টাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই একতরফা নির্বাচনের সঙ্গে একীভূত হব না। আবার ২০১৮ সনের নির্বাচনের পরেই আমার কাছে মনে হলো যে সামনে যে পরিবেশ পরিস্থিতি আসছে, বিএনপির হয়ে নির্বাচন করাটা আমার জন্য আসলে ঠিক হবে না। এই জন্য ২০১৮-১৯ সনে আমি বিএনপি যারা কেন্দ্রীয় কমান্ড আছেন তাদেরকে বলে দিয়েছি যে না, আমি আসলে বিএনপির কোনো পদ পদবিতে থাকবো না, নির্বাচনও করব না। কিন্তু এই দলের একজন সমর্থক হিসেবে, কর্মী হিসেবে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমার যতটুকু স্যাক্রিফাইস করা দরকার ওটা করব, এবং দ্যাট আই ডিড। ২০১৪ থেকে পরোক্ষভাবে আর ২০১৮ থেকে প্রত্যক্ষভাবে এই বিএনপির জন্য আমার যতটুকু ঘাম গেছে, শ্রম গেছে, অর্থ গেছে, বিত্ত গেছে, ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে। কাজেই এই দলটি আমাকে কীভাবে করে বা না করে, কীভাবে মূল্যায়ন করে বা না করে, তাতে হয়তো আমার কোনো লাভ ক্ষতি হবে না। কিন্তু এই দল যদি ভালো করে আমি একান্তভাবে নিজের কাছে ভালো থাকব, আর যদি দল খারাপ করে এক ধরনের অনুশোচনা কাজ করবে। এর কারণ হলো এখানে যারা আছেন, মির্জা ফখরুল বলেন, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ইনক্লুডিং মিস্টার সালাউদ্দিন বলেন, তারেক রহমান সাহেব বলেন, জাইমা বলেন, তারেক রহমান সাহেবের স্ত্রী বেগম জুবাইদা বলেন, তাদেরকে হাইলাইট করার জন্য, তাদেরকে মহামানব বানানোর জন্য একেবারে ছোট্ট একটা বিন্দু হলেও আমার এই হাত দিয়ে পড়েছে। ওই সময়টিতে তাদেরকে নিয়ে বলার মতো টেলিভিশনগুলোতে দুঃসাহস কারো ছিল না, যেভাবে এখন আওয়ামী লীগ নিয়ে বলার কারো সাহস নেই। আবার ওই সময়টাতে তাদেরকে নিয়ে লেখার মতো কোনো কলম বাংলাদেশে ছিল না, কেউ দেখাতে পারবে না যেভাবে আমি বেগম জিয়া বা ওই পরিবারকে নিয়ে, তারপর তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন, তারপর সেই নয়াদিগন্তে ধারাবাহিকভাবে লিখেছি। কন্টেম্পোরারি এই ধরনের পত্রপত্রিকাতে সিঙ্গেল একটা শব্দ লেখার মতো কোনো সাংবাদিক ছিলেন না, এবং কোনো পত্রিকাও ওই লেখা ছাপাতে সাহস পেত না, কেউ লেখেই নেই। তো সেই দিক থেকে হয় কি যে এই যে নির্ভয়ে কথা বলা, এটা রক্তের মধ্যে এসে গেছে। সেই দিক থেকে এখন এমন কিছু হচ্ছে যেগুলো নিয়ে কথা যদি আমি না বলি, আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাসের কাছে আমি দায়ী হয়ে যাব। অতীতে লোকজন বলবে যে আরে আপনি তো আওয়ামী লীগ জমানায় এই কথা বলেছেন, ইনুর জমানাতে এই কথা বলেছেন, এখন আপনি মুখ বন্ধ কেন?